আজকের গল্পটা শুরু হচ্ছে সমুদ্রের উপর দিয়ে উড়ে যাওয়া একটা হেলিকপ্টার থেকে, যার ভেতরে বসে থাকা কয়েকজন বিজ্ঞানী এগিয়ে যাচ্ছিলেন ইসলা নুবলার নামের এক রহস্যময় দ্বীপের দিকে। এই দ্বীপেই জন হ্যামন্ড নামের এক বিজ্ঞানী কোটি কোটি বছর আগে বিলুপ্ত হয়ে যাওয়া ডাইনোসরদের আবার জীবিত করে তুলেছিলেন। আর আজ প্রথমবারের মতো কিছু বাছাই করা মানুষ এই বিস্ময় নিজে চোখে দেখতে চলেছেন। কিছুক্ষণ পরেই হেলিকপ্টারটা সেই রহস্যময় দ্বীপে অবতরণ করলো। এরপর সবাই এক মুহূর্ত সময় নষ্ট না করে গাড়িতে উঠে সোজা রওনা দিলেন জুরাসিক পার্কের দিকে। খুব দ্রুতই গাড়িগুলোর নিরাপত্তা বেড়া পেরিয়ে একটা খোলা মাঠে পৌঁছে গেল। তখনই ডক্টর অ্যালান গ্র্যান্টের চোখ প্রথমবারের মতো পড়ল একটা জ্যান্ত ডাইনোসরের ওপর। এক মুহূর্তের জন্য তার নিজের চোখে বিশ্বাসই হচ্ছিল না। সে সঙ্গে সঙ্গে এলিকে বলল সেদিকে তাকাতে। এত বিশাল একটা প্রাণী চোখের সামনে দেখে এলিও পুরোপুরি হতবাক হয়ে গেল। যখন দুজনে ধীরে ধীরে সেটার কাছাকাছি পৌঁছালো, তখন জন জানালো যে এই বিশাল গরুর মতো দেখতে ডাইনোসরটার নাম ব্র্যাকিওসরাস। এরপর সে তাদের আরেকটু সামনে নিয়ে গেল, যেখানে চারদিকে বিভিন্ন প্রজাতির বিশাল ডাইনোসর নির্ভয়ে ঘুরে বেড়াচ্ছিল। এই দৃশ্য দেখে মনে হচ্ছিল যেন তারা সত্যিই ডাইনোসরদের এক অন্য জগতে পৌঁছে গেছে। কিন্তু যখনই জন তাদের আরেকটা বড়সড় সারপ্রাইজ দিল, সে জানালো পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর শিকারী টি রেক্সকেও সে জীবিত করে তুলেছে। এটা শুনে অ্যালান পুরোপুরি অবাক হয়ে গেল। তার মাথায় ঢুকছিল না কোটি কোটি বছর আগে বিলুপ্ত হয়ে যাওয়া ডাইনোসররা আবার কিভাবে জীবিত হলো। তাদের সব প্রশ্নের উত্তর দেওয়ার জন্য জন সবাইকে সোজা নিয়ে গেল ভিজিটর সেন্টারে। সেখানে পৌঁছে সে একটা অ্যানিমেটেড ফিল্মের মাধ্যমে পুরো ঘটনা ব্যাখ্যা করলো। সে বলল এই পুরো ব্যাপারটা শুরু হয়েছিল মাটির নিচে চাপা পড়ে থাকা একটা অ্যাম্বার থেকে। আসলে কোটি কোটি বছর আগে মশারা ডাইনোসরদের রক্ত চুষে খেত। তাদের মধ্যে কিছু হতভাগা মশা গাছের রেজিনে আটকে যায়। সময়ের সাথে সাথে সেই রেজিনই মাটির নিচে চাপা পড়ে যায়। মিলিয়ন মিলিয়ন বছর পর যখন মানুষ এই অ্যাম্বারটা খুঁজে পেল, তখন সেই আটকে থাকা মশা থেকে ডাইনোসরের রক্ত বের করা হলো। সেই রক্ত থেকে বিজ্ঞানীরা ডাইনোসরের ডিএনএর কিছু অংশ হাতে পেলেন। তবে ডিএনএ অসম্পূর্ণ ছিল, তাই সেই ফাঁক পূরণ করতে বিজ্ঞানীরা এর সাথে ব্যাঙের ডিএনএ মিশিয়ে দিলেন। আর এভাবেই কোটি কোটি বছর আগে বিলুপ্ত হয়ে যাওয়া ডাইনোসররা আবার জীবিত হয়ে উঠল। এরপর জন সবাইকে নিয়ে গেল রিসার্চ ল্যাবে। ভাগ্যক্রমে তারা একদম ঠিক সময়ে পৌঁছেছিল, কারণ সেই মুহূর্তেই একটা ছোট্ট ডাইনোসর ডিম থেকে বেরিয়ে আসছিল। এই অবিশ্বাস্য দৃশ্য দেখে জন হাসি মুখে বলল এই দ্বীপে জন্ম নেওয়া প্রতিটা ডাইনোসর সবার আগে তারই মুখ দেখে। কারণ ইয়ান রসিকতা করে জিজ্ঞেস করলো এটা পুরুষ নাকি স্ত্রী। তখন ডক্টর হ্যান্ডিও বলল পার্কের সব ডাইনোসররা স্ত্রী, ইচ্ছা করেই এমনটা করা হয়েছে, যাতে তারা কখনো নিজে থেকে বংশবৃদ্ধি করতে না পারে আর তাদের সংখ্যা সবসময় নিয়ন্ত্রণে থাকে। এই সময়ে অ্যালানের চোখ পড়ল তার হাতের তালুতে রাখা সেই ছোট্ট ডাইনোসরটার ওপর। ফুটিয়ে দেখার পর তার বুঝতে বাকি রইল না এটা কোনো সাধারণ ডাইনোসর নয়, এটা একটা ভেলোসিরাপ্টর, যাকে পৃথিবীর দ্বিতীয় সবচেয়ে ভয়ঙ্কর ডাইনোসর বলে মনে করা হয়। অ্যালেনের উত্তেজনা বাড়তে দেখে জন সঙ্গে সঙ্গে তাকে নিয়ে গেল র্যাপ্টরদের ঘেরার কাছে। ভাগ্যক্রমে তখনই র্যাপ্টরদের খাবার দেওয়া হচ্ছিল। টাপরা দড়ি দিয়ে বেঁধে একটা জ্যান্ত গরু ধীরে ধীরে র্যাপ্টরদের ঘেরার ভেতর নামাচ্ছিল। গরুটা মাটিতে পৌঁছাতেই ভেতর থেকে ভয়ঙ্কর চিৎকার শোনা যেতে লাগলো। র্যাপ্টরদের দেখা যাচ্ছিল না, কিন্তু শুধু তাদের উপস্থিতির ভয় তৈরির জন্য যথেষ্ট ছিল। এই সময়ই পার্কের সিকিউরিটির প্রধান রবার্ট সেখানে চলে এলো। সে র্যাপ্টরদের শিকারের ধরন খুব ভালোভাবে বুঝতো। অনেকদিন ধরে তাদের পর্যবেক্ষণ করার পর সে জানতে পেরেছিল র্যাপ্টররা ঘন্টায় 50 থেকে 60 মাইল বেগে দৌড়াতে পারে। তারা লম্বা লাফ দিতে দক্ষ, আর তাদের ধারালো মস্তিষ্ক কোনো মানুষের চেয়ে কম নয়। তখন রবার্ট আরেকটা চমকে দেওয়ার কথা বলল, প্রতিবার র্যাপ্টরদের খাবার দেওয়ার সময় তারা ঘেরার ওপর আক্রমণ করেই, কিন্তু তারা কখনোই একই জায়গায় আঘাত করে না। প্রতিবার তারা বেড়ার আলাদা আলাদা অংশে পরীক্ষা করে, যাতে সবচেয়ে দুর্বল জায়গাটা খুঁজে বের করে পালাতে পারে। এবার সবাই বুঝে গিয়েছিল র্যাপ্টরদের খাওয়ানোর পর সবাই বেরিয়ে পড়ল জুরাসিক পার্ক ঘুরে দেখার জন্য। তাদের বসানো হলো বিশেষ ধরনের অটোমেটিক ইলেকট্রিক গাড়িতে, যেগুলো কোনো ড্রাইভার ছাড়াই নিজে নিজেই চলতো। এবার তাদের সাথে ছিল জনের নাতি নাতনি লেক্স আর টিমো। গাড়িগুলো সেই জুরাসিক পার্কের বিশাল গেট পার হলো।
ঠিক সেই মুহূর্তেই তাদের রোমাঞ্চকর যাত্রা শুরু হয়ে গেল। সবার আগেই তারা পৌঁছালো ডাইলোফোর্সাসের এলাকায়, যেখানে একটা ভয়ঙ্কর মাংসাশী ডাইনোসর রাখা ছিল। সবাই খুব উদ্বেগ নিয়ে তার প্রথম দর্শনের অপেক্ষা করছিল, কিন্তু এবার ভাগ্য তাদের সাথে দিল না, কারণ তারা ভুল সময়ে পৌঁছে গিয়েছিল। অনেকক্ষণ অপেক্ষা করার পরেও তাদের একটা ঝলকও দেখতে পাওয়া গেল না। শেষমেশ হতাশ হয়ে গাড়ি সামনে এগিয়ে গেল। কিছুক্ষণ পরে সবাই পৌঁছালো পার্কের সবচেয়ে ভয়ঙ্কর শিকারী টি-রেক্সের ঘেরার কাছে। কিন্তু এখানেও তাদের হতাশায় সঙ্গী হলো, কারণ পুরো ঘেরায় টি-রেক্স কোনো চিহ্নই ছিল না। অতিথিদের হতাশা হতে দেখে জন সঙ্গে সঙ্গে একটা জ্যান্ত ছাগল ছেড়ে দেওয়ার নির্দেশ দিল, যাতে তার গন্ধে টি-রেক্স বেরিয়ে আসে। কিন্তু অনেকক্ষণ অপেক্ষা করার পরও টি-রেক্স বের হলো না। তখন অ্যালান হেসে বলল, টি-রেক্সের স্বভাবটাই এমন, তার সাজানো গোছানো খাবার একদমই পছন্দ না। সে নিজের হাতে শিকার করে মেরে খেতেই পছন্দ করে। পরপর দুইবার ডাইনোসর দেখা না পাওয়ায় সবাই আরো সামনে এগিয়ে গেল। হঠাৎই অ্যালানের চোখ পড়ল ঝোপঝাড়ের মধ্যে শুয়ে থাকা একটা বিশাল ডাইনোসরের ওপর। এই দৃশ্য দেখে কন্ট্রোল রুমে থাকা জন ভীষণ ঘাবড়ে গেল, কারণ সেখানে থাকা মানুষগুলোর কোনো ধারণাই ছিল না তারা কোন বিপদের দিকে এগিয়ে যাচ্ছে। অ্যালেন আর বাকিরা যখন সেই জায়গায় পৌঁছালো, তখন তাদের চোখে পড়ল মাটিতে যন্ত্রণায় ছটপট করা একটা বিশাল ট্রাইসেরাটপ। সিকিউরিটি গার্ড জানালো ঘাবড়ানোর কিছুই নেই, তার শুধু শরীর খারাপ। কিন্তু এত বিশাল একটা ডাইনোসরকে প্রথমবার নিজের চোখের সামনে দেখে সবাই হতবাক হয়ে গেল। তখন এলি অনুমান করলো হয়তো এই ডাইনোসরটা কোনো বিষাক্ত ফল খেয়ে ফেলেছে। পশু চিকিৎসক হওয়ার সুবাদে সে সেখান থেকে গিয়ে তার চিকিৎসা করার সিদ্ধান্ত নিল। কিন্তু তখনই কন্ট্রোল সেন্টার থেকে একটা জরুরি বার্তা এলো, সবাইকে অবিলম্বে পার্কের মেন সেন্টারে ফিরে যেতে বলা হলো। আসলে ঘেরায় লাগানো ক্যামেরা টি-রেক্সকে আর কোথাও দেখা যাচ্ছিল না, যার কারণে পুরো পার্কে হইচই পড়ে গিয়েছিল। এই কারণে বিকেলের বাকি ট্যুর সাথে সাথে বাতিল করে দেওয়া হলো। কিন্তু এলি ফিরে যেতে অস্বীকার করলো। সে ঠিক করলো আগে সে অসুস্থ ট্রাইসেরাটপসকে চিকিৎসা করবে, তারপর পার্কের স্টাফের সাথে নিরাপদে ফিরে আসবে। এদিকে বাকিরা যখন ফিরে যাচ্ছিল, তখন কন্ট্রোলের সেন্টারে থাকা ডেনিস নেড্রি বাইরে যাওয়ার প্রস্তুতি নিতে লাগলো। কিন্তু বেরোনোর আগে সে জনকে বলল তাকে সিস্টেমে কিছু জরুরি মেনটেন্স করতে হবে, তাই প্রায় 1 ঘন্টার জন্য পুরো পার্কের নেটওয়ার্ক বন্ধ থাকবে। জনের তার কথার বিন্দুমাত্র সন্দেহ হলো না, কিন্তু আসলে সত্যিটা ছিল একেবারেই অন্যরকম। ডেনিস ইচ্ছে করে পুরো সিস্টেম বন্ধ করেছিল, যাতে সিকিউরিটি ক্যামেরা তার কাজকর্ম রেকর্ড করতে না পারে। আসলে 2 দিন আগে একটা বড় কোম্পানি তাকে ডাইনোসরের ডিএনএ চুরি করার বিনিময়ে $200 মিলিয়ন কিনে নিয়েছিল। ক্যামেরা বন্ধ হতেই সে সোজা রিসার্চ ল্যাবে চলে গেল। সেখান থেকে যত দামি ডিএনএ স্যাম্পল পাওয়া গেল, সে সব চুরি করে একটা স্প্রে ক্যানের ভেতর লুকিয়ে ফেললো। এরপর কাউকে কিছু বুঝতে না দিয়ে সে নিজের গাড়ি নিয়ে পার্ক থেকে বেরিয়ে পড়লো। এদিকে পুরো এলাকায় বিদ্যুৎ বন্ধ হতেই দুটো ট্যুর গাড়ি টি-রেক্সের এলাকায় ঠিক বাইরে থেমে গেল। অ্যালেন আর বাকিরা ভাবলো কিছুক্ষণের মধ্যেই বিদ্যুৎ ফিরে আসবে, তাই তারা সেখানে অপেক্ষা করার সিদ্ধান্ত নিল। এই সময় টিমের চোখ পড়ল গাড়ির ভেতরে রাখা এক গ্লাস পানির ওপর। সে দেখলো পানির ওপর হঠাৎ হালকা হালকা ঢেউ তৈরি হচ্ছে, যেন কোনো ভারী জিনিস তাদের দিকে এগিয়ে আসছে। টিম এক মুহূর্ত দেরি না করে নাইট ভিশন গোগলস পরে নিল এবং চারদিকে সতর্ক নজর রাখতে লাগলো। তখন তার চোখ পড়লো সেই জায়গায় যেখানে দিনের বেলা টি-রেক্সকে টোপ দেওয়ার জন্য একটা ছাগল বেঁধে রাখা হয়েছিল, কিন্তু এখন সেখানে ছাগলের কোনো চিহ্নই ছিল না। কেউ কিছু বুঝে ওঠার আগেই রক্তমাখা একটা ছাগলের পা সোজা এসে পড়লো গাড়ির কাচের উপর। এটা দেখে সবার রক্ত হিম হয়ে গেল। ঠিক তখনই পার্কের সবচেয়ে ভয়ঙ্কর শিকারী টি-রেক্স তাদের গাড়ির ঠিক সামনে এসে দাঁড়ালো। তাকে এত কাছে দেখে ডোনাল্ড ভীষণভাবে ঘাবড়ে গেল। সে 2 বাচ্চাকে সেখানে রেখে প্রাণ বাঁচিয়ে গাড়ি থেকে দৌড়ে পালালো। দৌড়াতে দৌড়াতে সে রাস্তার পাশে থাকা একটা ছোট্ট টয়লেটে গিয়ে লুকালো। বিদ্যুৎ বন্ধ থাকার কারণে টি-রেক্স সহজেই বেড়া ভেঙে বাইরে বেরিয়ে এলো। পরিস্থিতি খারাপ হতে দেখে অ্যালেন তখনই ইয়ানাকে বলল একদম নড়াচড়া না করতে, কারণ রাতের বেলায় টি-রেক্স নজর সবার আগে নড়াচড়া করা জিনিসের উপর পড়ে। এদিকে সামনে গাড়িতে বসে থাকা লেক্স আর টিম এসব থেকে পুরোপুরি অনভিজ্ঞ ছিল। লেক্স সঙ্গে সঙ্গে গাড়ির ডিকি থেকে টর্চ বের করলো এবং সাহায্যের জন্য সেটা জ্বালিয়ে ইশারা করতে লাগলো, কিন্তু এটাই তার জন্য কাল হয়ে দাঁড়ালো, কারণ টর্চের আলো সরাসরি টি-রেক্সের নজর তাদের দিকে টেনে নিল।
সে অ্যালেনের গাড়ি ছেড়ে সোজা বাচ্চাদের গাড়ির সামনে চলে এলো। এত বিশাল ডাইনোসরকে সামনে দেখে টিম ভীষণভাবে ঘাবড়ে গেল। তবুও সে সাহস হারায়নি এবং আস্তে করে গাড়ির খোলা দরজা বন্ধ করে দিল। কিন্তু তারপরও দুই ভাই বোন ভীষণভাবে ভয় পেয়েছিল। তারা একদম নিশ্চুপ হয়ে শুধু একটাই প্রার্থনা করছিল যে কোনোভাবে টি-রেক্স চলে যাক। কিন্তু গাড়ির ভেতর জ্বলতে থাকা তীব্র টর্চের আলোয় সে আরো রেগে গেল। সে জোরে গর্জন ছাড়লো এবং পুরো শক্তি দিয়ে গাড়িতে আক্রমণ করলো। যদিও শক্ত কাচের কারণে সে দুই বাচ্চার কাছে পৌঁছাতে পারছিল না, কিন্তু এতে তার রাগ আরো বেড়ে গেল। সে এক ঝাপটায় পুরো গাড়িটা উল্টে দিল এবং সেটাকে টুকরো টুকরো করার জন্য চেষ্টা করতে লাগলো। গাড়ির ভিতর আটকে থাকা লেক্স আর টিম আস্তে আস্তে কাদার মধ্যে ডুবে যাচ্ছিল। এই দৃশ্য দেখে অ্যালেন এক মুহূর্ত দেরি করলো না। সে সঙ্গে সঙ্গে একটা ফ্লেয়ার নিয়ে গাড়ি থেকে বেরিয়ে এলো এবং সেটা জ্বালিয়ে টি-রেক্সের নজর নিজের দিকে টানতে লাগলো। তার পরিকল্পনা প্রায় কাজ করেই ফেলেছিল, কিন্তু তখনই ইয়ানও আরেকটা ফ্লেয়ার নিয়ে বেরিয়ে এলো এবং টি-রেক্সকে নিজের দিকে ডাকতে লাগলো। ফলাফল হলো টি-রেক্স তার দিকে পাল্টে ইয়ানের পেছনে লেগে গেল। ইয়ান সঙ্গে সঙ্গে উল্টো দিকে পুরো শক্তি দিয়ে দৌড়াতে লাগলো। দৌড়াতে দৌড়াতে সে হাতে ধরা ফ্লেয়ার দূরে ছুঁড়ে ফেললো, কিন্তু টি-রেক্স সেই জ্বলন্ত আলো ছেড়ে সোজা ইয়ানের পিছনেই দৌড়াতে থাকলো। দুর্ভাগ্যক্রমে সে যেদিকে দৌড়াচ্ছিল ঠিক সেদিকেই ছিল সেই ছোট্ট টয়লেট, যেখানে ডোনাল্ড লুকিয়ে বসেছিল। পর মুহূর্তে টি-রেক্স পুরো শক্তি দিয়ে টয়লেট গিয়ে ধাক্কা মারলো। হঠাৎ হওয়া এই আঘাতে ইয়ান দূরে ছিটকে পড়লো এবং অজ্ঞান হয়ে গেল। কিন্তু সবচেয়ে বড় বিপদটা ছিল ডোনাল্ডের ওপর। এবার তার সরাসরি মুখোমুখি টি-রেক্স। সে সামলে ওঠার আগেই টি-রেক্স নজর ঘুরে যেতেই অ্যালেন তখনই বাচ্চাদের গাড়ি থেকে বের করতে লাগলো, কিন্তু টিম তখনও পুরোপুরি বেরোয়নি। ঠিক তখনই হঠাৎ টি-রেক্স তাদের একদম সামনে চলে এলো। এটা দেখে লেক্স জোরে চিৎকার করে উঠল, কিন্তু অ্যালেন সঙ্গে সঙ্গে তার মুখ চেপে ধরলো যাতে তাদের আওয়াজ টি-রেক্স পর্যন্ত না পৌঁছায়। ভাগ্যক্রমে এই উপায়টা কাজ করে গেল। টি-রেক্স তাদের উপর হামলা করলো না। সে বারবার উল্টে থাকা গাড়িটাকে মাথা দিয়ে ধাক্কা মারতে লাগলো। গাড়ি যেদিকে ঘুরছিল অ্যালেন আর লেক্সও সঙ্গে সঙ্গে সেই হিসাবে নিজের জায়গা বদলে নিচ্ছিল, যাতে প্রতিবার টি-রেক্স নজর থেকে বাঁচা যায়। কিন্তু কিছুক্ষণের মধ্যেই টি-রেক্স লাগাতার ধাক্কায় অ্যালেন আর লেক্স খাদের একদম কিনারায় পৌঁছে গেল। এবার তাদের কাছে বাঁচার আর কোনো রাস্তাই ছিল না। পরিস্থিতি খারাপ হতে দেখে অ্যালেন এক মুহূর্তেও দেরি না করে লেক্সকে নিজের পিঠে তুলে নিল এবং স্টিলের তারের সাহায্যে ধীরে ধীরে নিচে নামতে শুরু করলো। কিন্তু ঠিক তখনই টি-রেক্স গাড়িটাকে ধাক্কা দিতে দিতে সেটাকে খাদের কিনারা পর্যন্ত নিয়ে এলো। মনে হচ্ছিল পর মুহূর্তেই পুরো গাড়িটা তাদের উপর এসে পড়বে। বিপদ বুঝতেই অ্যালেন পুরো শক্তি দিয়ে স্টিলের তারটা দোলালো এবং দুজনেই অন্যদিকে পৌঁছে গেল। এভাবেই তারা মৃত্যুর মুখ থেকে অল্পের জন্য বেঁচে ফিরল। এদিকে কন্ট্রোল সেন্টারে জন আর টিম যে কোনো মূল্যে বিদ্যুৎ ফিরিয়ে আনার চেষ্টা করছিল, কিন্তু সিস্টেম লক থাকার কারণে অনেক সময় নষ্ট হচ্ছিল। পরিস্থিতি এতটা খারাপ হয়ে গিয়েছিল যে কারো কাছে কোনো সহজ সমাধান ছিল না। তবে জনের সবচেয়ে বড় চিন্তা ছিল লেক্স আর টিম, যারা তখনও টি-রেক্সের এলাকায় আটকে ছিল। শেষমেশ সে বড়সড় ঝুঁকি নেওয়ার সিদ্ধান্ত নিল এবং বাচ্চাদের ফিরিয়ে আনার জন্য রবার্টকে পাঠিয়ে দিল। এটা দেখে এলিও এক মুহূর্ত থামল না। সেও সঙ্গে সঙ্গে তার সাথে যেতে রাজি হয়ে গেল। এদিকে সেই মোটা ডেনিস চুরি করা ডাইনোসরের ডিএনএ নিয়ে দ্রুত পূর্ব ডকের দিকে এগোচ্ছিল, কিন্তু তীব্র বৃষ্টি আর কাদার কারণে তার রাস্তা ঠিকমতো দেখা যাচ্ছিল না আর তার গাড়ির রেলিং ভেঙে নিচে গিয়ে পড়ল। বাইরে বেরিয়ে এসে দেখলো তার গাড়ি একটা পড়ে থাকা গাছের উপর আটকে আছে। ভাগ্যক্রমে রাস্তা খুব বেশি দূরে ছিল না, তাই সে এক মুহূর্ত দেরি না করে দড়ির সাহায্যে গাড়ি বের করতে শুরু করলো। কিন্তু দড়ি বাঁধার সময় সেখানে একটা ডাইলোফোসারাস চলে এলো। তাকে দেখেই ডেনিসের অবস্থা খারাপ হয়ে গেল, কিন্তু সে নিজেকে এমন ভাবে দেখলো যেন তার এতে বিন্দুমাত্র ভয় নেই। এরপর সে ধীরে ধীরে গাড়ির দিকে এগোতে লাগলো, কিন্তু দেখলো ডাইলোফোসারাস লাগাতার তার পিছু পিছু আসছে। ঘাবড়ে গিয়ে ডেনিস কাছে পড়ে থাকা একটা কাঠ তুলে নিল এবং সেটা দূরে ছুঁড়ে ফেললো। তার মনে হয়েছিল কুকুরের মতোই সেটাও কাঠের পিছনে দৌড়াবে, কিন্তু সেই ডাইনোসর নিজের জায়গা থেকে এক চুলও নড়ল না। এবার ডেনিসের কাছে বাঁচার আর কোনো রাস্তাই ছিল না। সে ঘাবড়ে গিয়ে পুরো শক্তি দিয়ে নিজের গাড়ির দিকে দৌড় লাগালো, কিন্তু ভেতরের পৌঁছানোর আগেই ডাইলোফোসারাস তার ওপর বিষাক্ত থুতু ছুঁড়ে মারলো।
ঘাবড়ে সে সঙ্গে সঙ্গে উঠে পুরো গতিতে দৌড়াতে লাগলো, কিন্তু ডাইলোফোসারাস তার পিছু ছাড়লো না এবং আবার ডেনিসের মুখে বিষাক্ত থুতু ছুঁড়ে দিল। এবার ডেনিসের চোখের সামনে সবকিছু ঝাপসা হয়ে যেতে লাগলো। ঘাবড়ে গিয়ে সে গাড়ির দরজায় ধাক্কা খেলো এবং জোরে মাটিতে পড়ে গেল। এই সময় তার পকেটে রাখা স্প্রে ক্যানটাও নিচে পড়ে গেল, কিন্তু ডেনিস এটা বুঝতেও পারলো না। সে কোনো রকম উঠে দ্রুত গাড়ির ভেতরে লুকিয়ে পড়লো। তার বিশ্বাস হয়ে গেল এবার বিপদ কেটে গেছে, কিন্তু পরের সেকেন্ডে তার পায়ের নিচের মাটি সরে গেল, কারণ ডাইলোফোসারাস ততক্ষণে গাড়ির ভেতরে ঢুকে পড়েছিল। কয়েক সেকেন্ডের মধ্যে সেই ডাইনোসর ডেনিসের কাজ শেষ করে দিল, আর তার চুরি করা ডিএনএ চিরকালের জন্য কাদার নিচে চাপা পড়ে গেল। এদিকে অ্যালেন আর লেক্স তখনও টি-রেক্সের এলাকায় আটকে ছিল। অন্যদিকে টিম তার ট্যুর গাড়ি সহ একটা উঁচু গাছে ঝুলেছিল। প্রতিটা মুহূর্তের সাথে তার প্রাণের ঝুঁকি বেড়ে যাচ্ছিল, তাই অ্যালেন কোনো দেরি না করে তাকে বাঁচাতে গাছে চড়তে শুরু করলো। অনেক কষ্টের পর অবশেষে টিমের কাছে পৌঁছালো। গাড়ির ভেতর উকি দিয়ে দেখলো টিম তখনও জীবিত। টি-রেক্স ফিরে আসার আগে অ্যালেন সাবধানে টিমকে গাড়ি থেকে বের করলো এবং তাকে নিয়ে নিচে নামতে লাগলো, কিন্তু বিপদ তখনও কাটেনি। দুজনে নামতে শুরু করতে ওপরে গাছে আটকে থাকা ট্যুর গাড়িটাও ধীরে ধীরে সরে যেতে লাগলো। ভাগ্য ভালো ছিল, মোটা ডালপালায়ের গতি অনেকটা কমিয়ে দিয়েছিল। এই সুযোগে অ্যালেন আর টিম দ্রুত নিচে নেমে গেল। গাড়িতে শুয়ে থাকা এনের হঠাৎ কিছু একটা গন্ডগোল অনুভব হলো। সে দেখলো রাস্তায় জমে থাকা পানির ওপর আবার সেই একই ঢেউ উঠছে। এতে ইয়ান সঙ্গে সঙ্গে বুঝে গেল টি-রেক্স আবার ফিরে এসেছে। বিপদের আভাস পেয়ে এলি আর রবার্ট সঙ্গে সঙ্গে গাড়ির দিকে দৌড়ালো, কিন্তু তারা বসতেই টি-রেক্স বেরিয়ে এলো। তাকে দ্রুত নিজের দিকে আসতে দেখে রবার্ট সঙ্গে সঙ্গে ইঞ্জিন স্টার্ট করলো এবং পুরো গতিতে গাড়ি ছোটালো, কিন্তু টি-রেক্সও তাদের পিছু ছাড়লো না। কয়েক সেকেন্ডের মধ্যে সে গাড়ির কাছে পৌঁছে গেল। আক্রমণ হওয়ারই ছিল, ঠিক তখনই সামনে একটা বিশাল গাছ চলে এলো, কিন্তু টি-রেক্স সেটাকে এক ঝটকায় ভেঙে ফেললো। এরপর সে লাগাতার নিজের মাথা দিয়ে গাড়িতে আঘাত করতে লাগলো। এবার তিনজনেরই মনে হতে লাগলো তাদের বাঁচা অসম্ভব। কিছুক্ষণ পরে টি-রেক্সের পিছু ছুটে গেল এবং তিনজন যত দ্রুত সম্ভব কন্ট্রোল সেন্টারের দিকে রওনা দিল। এদিকে জঙ্গলে ঘুরতে ঘুরতে অ্যালেন একটা বিশাল গাছ খুঁজে পেল। রাত কাটানোর জন্য তিনজনই সেই গাছে চড়ে বসলো এবং সেখানে বিশ্রাম নিতে লাগলো। পরের দিন সকালে যখন তিনজনের গভীর ঘুম ছিল, ঠিক তখনই তাদের কাছে একটা বিশাল আকার ডাইনোসর চলে এলো। সে আরাম করে গাছের উঁচু ডালের পাতা খাচ্ছিল। অ্যালেন বুঝে গেল এটা তৃণভোজী আর একদম শান্ত স্বভাবের ব্র্যাকিওসরাস, তাই সে বাচ্চাদের বলল তারা নির্ভয়ে তাকে ছুঁতে পারে। কিন্তু লেক্স যেই তার হাত বাড়ালো, ঠিক তখনই হঠাৎ ব্র্যাকিওসরাস জোরে হাঁচি দিল। কিছুক্ষণ পর যখন ব্র্যাকিওসরাস সেখান থেকে চলে গেল, তখন তিনজনও নিজেদের গন্তব্যের দিকে রওনা দিল। এদিকে এই ব্যাপারে কিছু না জেনে ইয়ান আর বাকিরা নিরাপদে কন্ট্রোল সেন্টারে পৌঁছে গিয়েছিল, কিন্তু সারা রাতের চেষ্টার পরেও চিফ ইঞ্জিনিয়ার পার্কের বিদ্যুৎ আবার চালু করতে পারল না। এবার জনের কাছে অপেক্ষা করার আর সময় ছিল না। সে সঙ্গে সঙ্গে পুরো পার্কের সিস্টেম রিসেট করার সিদ্ধান্ত নিল, যাতে ডেনিসের ঢুকিয়ে দেওয়া ভাইরাস পুরোপুরি সরে যায়। কিছুক্ষণের মধ্যে সিস্টেম রিসেট হলো, কিন্তু তারপরও বিদ্যুৎ এলো না। এবার সবাই বুঝে গেল মেন পাওয়ার সিস্টেম ম্যানুয়ালি রিস্টার্ট করতে হবে, আর এই কাজ শুধু পাওয়ার রুমে গিয়েই করা সম্ভব। তাই চিফ কোনো দেরি না করে পাওয়ার রুমের দিকে রওনা দিল, কিন্তু অনেকক্ষণ অপেক্ষা করার পরেও না বিদ্যুৎ ফিরল না চিফ এলো। পরিস্থিতি খারাপ হতে দেখে এলি আর রবার্ট অস্ত্র তুলে নিয়ে নিজেরাই পাওয়ার রুমের দিকে রওনা দিল। কিন্তু রাস্তায় যখন তারা র্যাপটরদের ঘেরার কাছে পৌঁছালো, তখন রবার্টের চোখ পড়ল ভেঙে পড়া ইলেকট্রিক ফেন্সের ওপর। এটা দেখে তার মুখের রং উড়ে গেল, কারণ এর একটাই মানে ছিল ভ্যালোসিরাপ্টররা নিজেদের ঘেরা থেকে বেরিয়ে গেছে। মাটিতে থাকা তাদের টাটকা পায়ের ছাপও সোজা পাওয়ার রুমের দিকে যাচ্ছিল। যখন দুজনে সেখানে পৌঁছালো, তখন রবার্ট বুঝতে পারল র্যাপটররা আশেপাশেই কোথাও আছে। সে সঙ্গে সঙ্গে এলিকে পাওয়ার রুমের দিকে দৌড়াতে বলল, আর সে নিজে র্যাপটরদের আটকাতে সেখানেই থেকে গেল। পাওয়ার রুমের ভেতরে পৌঁছে গেল, কিন্তু রবার্টের ভাগ্য তেমন ভালো ছিল না। রবার্টের চোখ যেই একটা র্যাপটরের ওপর পড়লো, সে সঙ্গে সঙ্গে বন্দুক তার দিকে তাক করলো, কিন্তু গুলি চালানোর আগেই ঝোপঝাড় থেকে আরেকটা র্যাপটর বেরিয়ে এলো, আর পর মুহূর্তে রবার্ট তার শিকারে পরিণত হয়ে গেল। এদিকে অ্যালেন বাচ্চাদের নিয়ে যেই জঙ্গল থেকে বেরিয়ে এলো, তার চোখে পড়লো অনেক গ্যালিমি মাছ।
ডাইনোসর প্রাণ বাঁচিয়ে দৌড়াচ্ছে। এটা দেখে অ্যালেন সঙ্গে সঙ্গে দুই বাচ্চাকে নিয়ে একটা শুকনো গাছের পেছনে লুকিয়ে পড়ল। পর মুহূর্তে তাদের সব হুড়োহুড়ির কারণ বুঝে গেল। আসলে টি-রেক্স শিকারের জন্য তাদের পিছু নিয়েছিল। বহু বছর ঘেরার ভেতর বন্দি থাকার পর সে এখন পুরোপুরি স্বাধীন আর নিজের ইচ্ছেমতো শিকার করছিল। যদিও ভাগ্য ভালো ছিল যে তার নজর তাদের তিনজনের উপর পড়েনি। সুযোগ পেতেই অ্যালেন বাচ্চাদের নিয়ে নিঃশব্দে সেখান থেকে সরে পড়ল। কিছুক্ষণ পর তারা পার্কের ইলেকট্রিক ফেন্সের কাছে পৌঁছালো। অ্যালেন প্রথমে নিজে সেটা ছুঁয়ে পরীক্ষা করলো। যখন অ্যালেন নিশ্চিত হলো যে ফ্যান্সে বিদ্যুৎ নেই, তখন সে বাচ্চাদের এগিয়ে যাওয়ার ইশারা করলো। পর মুহূর্তেই তিনজন সাবধানে ফেন্স পার হতে লাগলো। কিন্তু অ্যালেনের একদমই ধারণা ছিল না যে জনের কথায় এলি পার্কের বিদ্যুৎ একে একে করে আবার চালু করে দিচ্ছিল। যদিও অ্যালেন আর লেক্স নিরাপদে নিচে নেমে গিয়েছিল, কিন্তু টিম তখনও ফেন্সের উপর ঝুলেছিল। তখনই হঠাৎ ফেন্সের অ্যালার্ম বেজে উঠল। অ্যালেন সঙ্গে সঙ্গে তাকে নিচে লাফ দিতে বলল, কিন্তু ঠিক তখনই ফেন্সে বিদ্যুৎ চলে এলো। তীব্র কারেন্টের ঝটকা লাগতে টিম নিচে মাটিতে গিয়ে পড়ল। এদিকে পাওয়ার রুমে থাকা এলি বিদ্যুৎ ফিরে আসতে খুশি হচ্ছিল। ঠিক তখনই একটা র্যাপটর হঠাৎ করে পেছনে চলে এলো। ভাগ্য ভালো ছিল তাদের মাঝে থাকা মোটা বিদ্যুতের কেবলের কারণে সে সঙ্গে সঙ্গে এলির কাছে পৌঁছাতে পারলো না। সুযোগ পেতেই এলি দৌড়ে বাইরে বেরিয়ে এলো এবং সঙ্গে সঙ্গে লোহার গেট বন্ধ করে দিল। এতে তাকে কিছুক্ষণের জন্য একটু স্বস্তি মিলল, কিন্তু পর মুহূর্তে র্যাপটর তার ধারালো নখ দিয়ে লোহার জালি ছিঁড়তে শুরু করলো। এটা দেখে এলি পেছনে না তাকিয়ে পুরো শক্তি দিয়ে দৌড়াতে লাগলো। পায়ে চোট লাগা সত্ত্বেও সে কোনো রকমে নিজের প্রাণ বাঁচিয়ে পাওয়ার রুম থেকে বেরিয়ে আসতে সফল হলো। এদিকে অ্যালানের লাগাতার চেষ্টা শেষমেশ টিমের প্রাণ বেঁচে গেল। এরপর অ্যালান দুই বাচ্চাকে নিরাপদে ভিজিটর সেন্টারে নিয়ে এলো। সে দুজনকে বলল তারা যেন এখানেই লুকিয়ে থাকে, কারণ সে বাইরে বাকিদের খুঁজতে যাচ্ছে। কিন্তু অ্যালান বেরিয়ে যাওয়ার পরে লেক্সের চোখ হঠাৎ পড়লো একটা র্যাপটরের ওপর, যেটা নিঃশব্দে ভিজিটর সেন্টারের ভেতরে ঢুকে পড়ছিল। বিপদ বুঝেই লেক্স সঙ্গে সঙ্গে টিমের হাত ধরলো আর দুজনে প্রাণ বাঁচাতে রান্নাঘরের দিকে দৌড় দিল। এই সময় কন্ট্রোল সেন্টারের বেসমেন্টে অ্যালানের অবশেষে দেখা হয়ে গেল এলি আর বাকিদের সাথে। এলি জানালো এই র্যাপটররা সাধারণ ডাইনোসর নয়, তারা এতটাই বুদ্ধিমান যে তারা নিজেদের থাবা দিয়ে দরজা পর্যন্ত খুলে ফেলতে পারে। আর পর মুহূর্তে এই কথা সত্যি প্রমাণিত হয়ে গেল, কারণ একটা র্যাপটর সত্যিই রান্নাঘরের দরজা খুলে ফেলেছিল। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার ছিল দরজা খুলতে সে একা ভিতরে ঢুকেনি। এবার দুজন মিলে সোজা রান্নাঘরের ভেতর ঢুকে পড়লো এবং লুকিয়ে থাকা দুই ভাই বোনকে খুঁজতে লাগলো। নিজের প্রাণ বাঁচাতে লেক্স লাগাতার টিমকে নিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় লুকোতে লাগলো, কিন্তু এই তাড়াহুড়ো টিম পেছনে পড়ে গেল। র্যাপটর তাকে দেখেই ফেলতো, কিন্তু তখনই টিম দৌড়ে গিয়ে একটা কোণে লুকিয়ে গেল। কিছুক্ষণের জন্য মনে হলো বিপদ কেটে গেছে, কিন্তু তখনই হঠাৎ টিমের পাশে রাখা একটা চামচ নিচে পড়ে গেল। আওয়াজ শুনতেই দুটো র্যাপটরের নজর সেদিকে চলে গেল এবং তারা ধীরে ধীরে টিমের দিকে এগোতে লাগলো। এটা দেখে লেক্স এক মুহূর্ত দেরি না করে কাছে পড়ে থাকা একটা চামচ তুলে নিল এবং পুরো শক্তি দিয়ে মেঝেতে ছুঁড়ে মারলো। দুজনে চালাকি করে র্যাপটরকে ঘরের ভিতরে আটকে ফেললো এবং বাইরে থেকে দরজা লক করে দিল। যখন তারা জানতে পারলো একটা র্যাপটর তখনও স্বাধীন ঘুরছে, তখন তারা এক মুহূর্ত দেরি না করে সোজা বেসমেন্টের দিকে দৌড় দিল। ঘাবড়ে গিয়ে এলি সঙ্গে সঙ্গে কম্পিউটারের দিকে দৌড়ালো যাতে ইলেকট্রিক দরজা বন্ধ করা যায়। কিন্তু র্যাপটরও কয়েক সেকেন্ডের মধ্যে সেখানে পৌঁছে গেল। দরজা বন্ধ হওয়ার আগে সে ভেতরে ঢোকার চেষ্টা করলো। অ্যালেন পুরো শক্তি দিয়ে তাকে বাইরে আটকাতে লাগলো। বিপদ বাড়তে দেখে এলিও সঙ্গে সঙ্গে ফিরে দৌড়ালো এবং দুজনে মিলে পুরো শক্তি দিয়ে ইলেকট্রিক দরজা বন্ধ করতে লাগলো। এবার অ্যালেন আর এলির বাঁচার শেষ আশা ছিল শুধু লেগ। এটা দেখে লেক্স সঙ্গে সঙ্গে কম্পিউটারের সামনে বসে পড়লো এবং সিস্টেম আবার চালু করতে লাগলো। এদিকে দুজনের শক্তির জবাব দিয়ে যাচ্ছিল, কিন্তু ঠিক শেষ মুহূর্তে লেক্স সিস্টেম অ্যাক্টিভ করে দিল। পর মুহূর্তে ইলেকট্রিক লক চালু হলো এবং দরজা পুরোপুরি বন্ধ হয়ে গেল। এবার পুরো পার্কের সিস্টেম আবার অ্যাক্টিভ হয়ে গিয়েছিল। এটা দেখে অ্যালেন কোনো দেরি না করে ফোন তুললো এবং জনকে সঙ্গে সঙ্গে হেলিকপ্টার ডাকতে বলল। কিন্তু তখনই হঠাৎ র্যাপটর কাচের জানালায় আক্রমণ করতে শুরু করলো। এটা দেখে সবাই সঙ্গে সঙ্গে উপরে থাকা সিঁড়ির দিকে দৌড়ালো। আর ঠিক যখন র্যাপটর কাঁচ ভেঙে ভেতরে ঢুকলো, তখন সবাই কোনো রকম ডাক্টের ভেতর ঢুকে পড়লো। কিন্তু র্যাপটরও কম চালাক ছিল না। সে নিচে দাঁড়িয়ে তাদের প্রতিটা শব্দের উপর নজর রাখতে লাগলো। তখনই তার নজর পড়লো লেক্সের উপর। সে বিদ্যুতের গতিতে লাফ দিল এবং লেক্সকে হাওয়ায় ছুঁড়ে ফেললো। অ্যালেন সঙ্গে সঙ্গে লেক্সের হাত ধরে তাকে উপরে টেনে তুলল এবং সে র্যাপটরের চল থেকে বেঁচে গেল। কিছুক্ষণ পর তিনজন ভেন্টিলেশন ডেক থেকে বেরিয়ে
এক্সিবিশন হলের উপর পৌঁছে গেল। কঙ্কালের সাহায্যে নিচে নামছিল, কিন্তু তখনই তাদের পিছু নেওয়া র্যাপটর সেই একই কঙ্কালের উপর লাফিয়ে পড়ল। এত ওজন পড়তেই পুরো হাড়গুলো নড়তে শুরু করলো এবং সেগুলো ধরে রাখা বোল্টগুলো একে একে ঢিলে হতে লাগলো। পর মুহূর্তে পুরো ডাইনোসরের কঙ্কাল ধড়াম করে নিচে পড়ে গেল। ভাগ্য ভালো ছিল অ্যালেন আর বাকি সবাই বেঁচে গেল, কিন্তু তারা সামলে ওঠার আগেই দুটো র্যাপটর সামনে এসে দাঁড়িয়ে গেল। এবার মনে হচ্ছিল তাদের মৃত্যু নিশ্চিত, কিন্তু ঠিক তখনই হঠাৎ টি-রেক্স সেখানে পৌঁছে গেল। সে এক মুহূর্তও দেরি না করে একটা র্যাপটরকে নিজের চোয়ালে চেপে ধরলো এবং জোরে মাটিতে আছড়ে ফেললো। টি-রেক্স আর র্যাপটরের লড়াই সুযোগ নিয়ে অ্যালেন সঙ্গে সঙ্গে সবাইকে নিয়ে এক্সিবিশন হল থেকে বেরিয়ে পড়ল। তারা বাইরে পৌঁছাতে ঠিক সেই মুহূর্তে জন গাড়ি নিয়ে সেখানে চলে এলো। সবাই সঙ্গে সঙ্গে গাড়িতে উঠে বসলো এবং পুরো গতিতে সেখান থেকে বেরিয়ে গেল। এদিকে তাদের চলে যাওয়ার সাথে সাথেই হলের ভেতর চলতে থাকা ডাইনোসরদের যুদ্ধেরও শেষ ফয়সালা হয়ে গেল। প্রায় 6,50,00,000 বছর পর টি-রেক্স একেবারে প্রমাণ করে দিল রাজা তো রাজাই হয়। কিছুক্ষণ পরে অ্যালেন, জন আর বাকি সবাই নিরাপদে হেলিকপ্টারে চড়ে সেই ভয়ঙ্কর দ্বীপ থেকে চিরদিনের জন্য বেরিয়ে গেল। হেলিকপ্টারে বসে থাকা জনের নজর পড়ল তার হাতে ধরা সেই অ্যাম্বার ফসিলের ওপর। ঠিক সেই মুহূর্তে তার বুঝতে বাকি রইল না তার কোটি টাকার স্বপ্ন পুড়িয়ে ধ্বংস হয়ে গেছে। কিন্তু ডাইনোসরদের গল্প এখানেই শেষ হয়নি, কারণ জঙ্গলে কোথাও হারিয়ে যাওয়া সেই চুরি করা ডাইনোসরের ডিএনএ আর জঙ্গলে পাওয়া ভাঙা ডাইনোসরের ডিমগুলো দুটোই এই কথা প্রমাণ করে যে এই রহস্যময় দ্বীপে এখনো এমন অনেক রহস্য চাপা পড়ে আছে। আর আমার মুভি এক্সপ্লেনেশনগুলো ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক দিতে ভুলবে না। তো আবার দেখা হবে অন্য কোনো রোমাঞ্চকর মুভির এক্সপ্লেনেশন নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে। ধন্যবাদ।